প্রধানমন্ত্রী কথা দিয়েছেন যে সরকার পরিচালনায় শরিকদের পরামর্শ নেবে। নির্বাচনের পর ভাবা হচ্ছিল যে বিএনপি তো যেহেতু বিপুল তার সংখ্যাগরিষ্ঠতা, সুতরাং বিএনপির এখন আর কাউকে দরকার নেই। কিন্তু সেটা যে সত্য না, এটা প্রমাণ হলো ৫ মাসের মাথায় এসে যারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছে সেই শরিকদেরকে তিনি ডেকেছেন, তাদের কথা শুনেছেন, তিনি নিজেও বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন এটা ওয়েলকাম ডিনার। একজন বলেছেন যে এটা কি ফেয়ারওয়েল ডিনার কিনা, তিনি বলছেন ওয়েলকাম ডিনার। তার মানে তাদেরকে ওয়েলকাম করা হলো ডিনার দিয়ে, এবং সরকার পরিচালনায় শরিকদের পরামর্শ নেবে। কিভাবে নেবে, কোন ফরম্যাটে নেবে এটা পরিষ্কার না, তবে এই সৌজন্যতা তো তিনি প্রকাশ করলেন। বিএনপির জন্য সংকটটা হলো এই, বিএনপির বিপরীতে যে বড় বড় ইসলামী মোর্চা আছে, একটা হেফাজতের নেতৃত্বে হচ্ছে ৭ দলীয়, আর ওইদিকে হচ্ছে কওমি হেফাজতের নেতৃত্বে কওমি ধারার, আর জামাতের নেতৃত্বে অধিকাংশ ইসলামিক দল, আর কিছু আছে গণতান্ত্রিক দল। তবে সেগুলি কতখানি গণতান্ত্রিক দল এটা বোঝা মুশকিল। যাই হোক, এনসিপি বা এবি পার্টি, তাদেরকে তো আর ওইভাবে বলা যাবে না যে তারা একদম ইসলামিক দল। কিন্তু যেহেতু জামাত ইসলাম একটা বড় দল, সেই বড় দলের মধ্যে তাদেরকে খুঁজে পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। তো এখন বিএনপির জন্য মুশকিল হলো যে তার বিপরীতে বড় কোনো রাজনৈতিক দল নেই। যেমন এখানে ছিলেন আন্দালিব পার্থ, বিজেপির বিজেপি নেতা, তারপরে গণ অধিকার পরিষদ নুরুল হকের, তারপরে ছিলেন জোনায়েদ সাকির, তারপরে ছিলেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। কিন্তু এই দলগুলোর আবার সারা দেশব্যাপী যে খুব শক্ত সাংগঠনিক বড় ভিত্তি আছে তেমনটা না। বিএনপির বাইরে তাদের অস্তিত্ব তেমন মানে খুব বেশি পরিষ্কার না, শক্তিশালী না, এটা তারাও স্বীকার করে। তারপরও বিএনপি তাদের পরামর্শ নেবে, তাদেরকে অন্তত মর্যাদা দিয়েছে। কেউ কেউ আছেন সরকারের ভেতরে, সরকারের বাইরেও রয়ে গেছে। তার মধ্যে একজন উল্লেখযোগ্য নেতা হচ্ছেন আসম আব্দুর রব, তিনি আসেননি। এখন এইটার গুরুত্বটা কি? গুরুত্বটা হলো এই যে বিএনপি এখন চাইছে বিএনপির বাইরে যতগুলো শক্তি আছে সেই শক্তিগুলোকে সংগঠিত করা। বিএনপির সামনে দুইটা বিপদ। একটা হলো ওই যে জামাতের নেতৃত্বের জোট, তারা সারা দেশে এখন সমাবেশ করছে। অন্যদিকে দেশের বাইরে থাকা আওয়ামী লীগ, তারাও এখন মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। তো এখন দুই শক্তির বিরুদ্ধে লড়াইয়ে এক অর্থে বিএনপির একটা ভরসার জায়গা যে জামাত, আওয়ামী লীগ যদি মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে, জামাত তার বিরুদ্ধে লড়বে, জামাতের নেতৃত্বে জোট, কেননা তখন তারা মনে করবে যে তাদের অস্তিত্ব বিপন্ন হতে পারে। অন্যদিকে সরকারও তৎপর হবে, সরকারও এখন তৎপর হবে যে আওয়ামী লীগ যাতে মাথা তুলতে না পারে। সেই অর্থে একটা তুলনামূলকভাবে কম ঝুঁকিতে আছে বিএনপি। কিন্তু আলটিমেটলি কি হবে, যদি আন্তর্জাতিক প্রেসারে আওয়ামী লীগ আসে, তাহলে বিএনপি ঝুঁকিতে পড়বে। সবচেয়ে বেশি বড় ঝুঁকিতে পড়বে জামাতের নেতৃত্বের যে জোট, জামাত এনসিপির জোট, সেই তারা আরো বড় ঝুঁকির মধ্যে পড়বে। তো সব মিলায় এখানে নানা ফ্রন্টে হয়তো বিএনপি মনে করছে যে তাদের আস্তে আস্তে বিপদ দেশের মধ্যে। এই মুহূর্তে আওয়ামী লীগের বিপদের থেকে তার সবচেয়ে বড় বিপদ জুলাই সনদ বাস্তবায়ন, তারপরে গণভোটের রায় বাস্তবায়ন, এই বিষয়গুলো নিয়ে বারবার কথা হচ্ছে। এবং কালকে দেখলাম যে যে নৈশভোজে বা বৈঠকে, সেখানে এই কথাগুলি আসার পর প্রধানমন্ত্রী বলেছেন যে জুলাই সনদের প্রতিটা ধাপ বা অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। এখন জুলাই সনদের কি কি আছে? জুলাই সনদের মধ্যে বিএনপি যেগুলিকে সাপোর্ট করেছে তার অনেকগুলো দিক তাদের ৩১ দফার মধ্যে আছে। ফলে এইগুলো খুব একটা কঠিন হবে না। তবে এটাও ঠিক রাতারাতি বাস্তবায়ন করবে সেটাও বাস্তবতা এই মুহূর্তে নেই। এটা ধীরে ধীরে বাস্তবায়িত হবে এবং বিএনপির উপর একটা চাপ থাকবে। হয়তো সেই চাপটা কমানোর জন্য বিএনপি চিন্তা করছে তার বাইরেও যে রাজনৈতিক শক্তিগুলো আছে, যারা অভিমান করে বসে আছে, তাদেরকে একটু অ্যাক্টিভ করা। সেই অর্থে আমি মনে করি যে বিএনপির এই উদ্যোগটা এটা যথেষ্ট পরিমাণ একটা অর্থপূর্ণ।
দর্শক।